2 বছর চলে গেল। তারপরও যখন বাচ্চা হচ্ছিল না তখন আত্মীয় স্বজনের চেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম আমি। কাউকে বুঝতে দিতাম না, ভেতরে ভেতরে মরমে মরে যেতাম। কোনোভাবে ক্লাসে মনোযোগ দিতে পারতাম না। তখন আমি একটা হিসাব বিজ্ঞান কলেজে পড়াতাম। একই দিনে বিয়ে হওয়া যা যখন কোলে ছেলে নিয়ে হাঁটতো খেলতো তখন ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতো। সারাদিন অফিসের কাজে ব্যস্ত বর যখন রাতে কল দিত আমি খুশি না হয়ে বরং বিরক্ত হতাম, বাড়ি আসছে না কেন। প্রতি মাসে পিরিয়ডের সময় একদিন অতিক্রম করলেই ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট এনে পরীক্ষা করে হতাশ হতাম। বাড়ি না আসায় আমি যে মানুষটার উপর রাগ দেখাতাম সেই মানুষটাই বাড়ি আসার পরও নেগেটিভ রেজাল্ট আসায় আমার উপর রাগ দেখানো শুরু করলো। ঠিক রাগ নয়, তবে আমি বুঝতে পারতাম তার বদলটা। এদিকে রান্নাঘরে ভাবিদের আড্ডায় অনেকেই শুনিয়ে শুনিয়ে বলতো অনেকের নাকি কোনো কারণ ছাড়াই জীবনেও বাচ্চা হয় না। আবার বিভিন্ন লোকের উদাহরণ দিত, বাচ্চা না হওয়ায় বর আবার বিয়ে করেছে, আরো নানান ভয়ানক গল্প। এবার সত্যি সত্যি ভয় করতে শুরু করলো, যদি সত্যি মা হতে না পারি। আমাদের দুশ্চিন্তার আরো একটা কারণ হলো এক নিকটাত্মীয়ের বিয়ের 5 বছরেও বাচ্চা হচ্ছিল না, অথচ ডাক্তার বলেছিল কারো কোনো সমস্যা নেই। এভাবেই দিন পার হচ্ছিল। অবশেষে একদিন সেই কাঙ্ক্ষিত খবর পেলাম আমরা যে মা বাবা হব। সেই দিনই ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। একটা সন্তান জন্মের আগমনী বার্তায় একজন মানুষ, একটা পরিবার যে কি পরিমাণ আবেগে আনন্দে ভাসতে পারে নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস হতো না। এরপর থেকে যেন আমি সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো শিশুর মতো সেবা পেতে শুরু করলাম। শাশুড়ি 1 গ্লাস পানিও নিজের হাতে খেতে দিতেন না, গোসল পর্যন্ত করিয়ে দিতেন। বর অফিস ফেলে রেখে বাড়ি এসে বসে রইলেন, আমাকে শোয়া থেকে উঠতে দিতেন না, নিজের হাতে খেতে দিতেন না, ওয়াশরুমে পর্যন্ত একা যেতে দিতেন না। এত বিরক্ত হতাম সুস্থ সবল একটা মেয়ের উপর এমন সেবা যত্নের অত্যাচারে আমি প্রায় অতিষ্ঠ। একদিন আমি কলেজে গিয়েছিলাম ক্লাস করাতে। তখন একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, কিন্তু ক্লাসের মধ্যে হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাই। সবাই মিলে ধরাধরি করে 5 তলা থেকে 2 তলা অফিস রুমে নিয়ে এলেন। এবার আমাকে চেয়ারে বসাতে যাবে, এমন সময় এক কলিগ চেয়ারের পজিশন ঠিক করতে গিয়ে আমি দ্বিতীয়বার আবার অফিস রুমে পড়ে গেলাম। দ্বিতীয়বার পড়ার পর আমার অবস্থা বুঝতেই পারেন কেমন হয়েছে। কলিগরা তো সবাই হুলস্থুল শুরু করে দিয়েছেন, মাথায় পানি দিয়ে একাকার অবস্থা। সবাই বরকে চিনতেন, ভাগ্য ভালো তাকে কল দিয়েছিলেন। তিনি দৌড়ে এসে ক্লিনিকে নিয়ে গেলেন। ডাক্তার সব শুনে আমার ব্লিডিং দেখে ভেবেছেন হয়তো সব শেষ, কিন্তু সৃষ্টিকর্তার কি অশেষ রহমত, সে যাত্রায় দুজনেই বেঁচে গেলাম। তবে সারা জীবনের জন্য আমার কলেজ নিষিদ্ধ হলো। এবার 24 ঘন্টার জন্য আম্মা একজন মহিলা নিয়োগ করে দিলেন আমার জন্য। আমি ঘুমালেও মহিলা আমার পাশে বসে থাকতেন। আমি টিভি দেখতাম না, মোবাইলও ছিল না, তবে বাসায় কয়েকটা পত্রিকা থাকতো। নামাজ পড়ে কুরআন পড়ে পত্রিকা পড়ে কতক্ষণ কাটানো যায়। এত বিরক্ত লাগতো, রুমের বাইরেও যেতে দিতেন না। এবার সে কাঙ্ক্ষিত সময় হলো, আমার মা হওয়ার সময়। সকাল 9টা থেকে ব্যথা শুরু হয়েছে। হাসপাতাল বাড়ির পাশে থাকায় বিকাল 3টায় আমরা হাসপাতালে গেলাম। সবকিছু ঠিকঠাক ছিল, বাচ্চার পজিশন, পানির পরিমাণ, আমার ব্যথা সব। হাসপাতালে কোনো গাইনি বিশেষজ্ঞ ছিল না, তবে একজন অভিজ্ঞ নার্স ছিল যিনি হাসপাতালের সব নর্মাল ডেলিভারি কাজ নিজেই করতেন। ওই দিন নার্সটা ছুটিতে ছিলেন। হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল করা হলে তিনি রাত 10টায় এসে জয়েন করবেন বলে জানালেন। রাত যতই বাড়ছিল আমার ব্যথার পরিমাণ ততই বাড়ছিল, অথচ নার্স তখনও এসে পৌঁছায়নি। ডেলিভারি করার নার্স যে নেই সেটা কিন্তু আমাদের কাউকে লেবার রুমে নেওয়ার 1 মিনিট আগেও জানানো হয়নি। আমাকে লেবার রুমে নিয়ে সবকিছু ঠিক করলেন, পজিশন করে শোয়ালেন। এমন সময় চট্টগ্রাম থেকে নার্স এসে পৌঁছালেন। উনি ড্রেস চেঞ্জ না করে সরাসরি লেবার রুমে এলেন। তখন রাত 11:30 বাজে। সকাল 9টা থেকে ব্যথায় চিৎকার চেঁচামেচি করতে করতে আমি এতটাই দুর্বল হয়ে গেলাম, শেষ মুহূর্তে আমার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। এর মধ্যে পানিও শেষ হয়ে গেছে, ব্যথাও আর আসছিল না, আমিও আর প্রেসার দিতে পারছিলাম না। এবার কানে আসছে, সবাই আলোচনা করছিল সিজার করতে হবে। বাচ্চা অর্ধেক পর্যন্ত এসেছে, এখন নর্মালি হওয়া আর সম্ভব নয়। পানিও শেষ হয়ে গেছে, যে কোনো একজনকে বাঁচানোর সিদ্ধান্ত নিতে হবে। কি কঠিন সিদ্ধান্ত, আজও জানি না তারা কি সিদ্ধান্ত দিয়েছিলেন। ডাক্তারকে কল দিয়ে অন্য হাসপাতাল থেকে আনা হয়েছে, ওটি রেডি করা হয়েছে। স্ট্রেচারে তুলে আমাকে ওটি রুমে নিবে, যে কোনো একটা জীবন বাঁচানো যাবে, হয় বাচ্চা না হয় আমি। প্রায় 15 মিনিট আমার কোনো ব্যথা ছিল না। হঠাৎ করে এমন তীব্র ব্যথা এসেছে, আমি প্রাণপণে চেষ্টা করে প্রেসার দিয়েছি। নার্স সবাইকে দোয়া পড়তে বললেন। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আর সবার দোয়ায় আমি স্বাভাবিক ও সুন্দর এক কন্যা সন্তানের মা হলাম। আমাকে যখন বেডে নিয়ে আসলো তখন আমার পাশে ওকে শোয়ালো। ছোট্ট সোনা পরীকে ছুঁয়ে দিয়ে মনে হলো আমার যেন দ্বিতীয় জন্ম হলো। আলহামদুলিল্লাহ, আর 4 দিন পর আমার সোনা মেয়েটা 6 বছর পূর্ণ হবে। আজকের এই গল্পটা ফেসবুক টাইমলাইন থেকে নিয়েছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো স্টোরি নিয়ে আর নতুন নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন সবাই।